হ্যালো স্টুডেন্টস, তোমাদের এই ছোট্ট চ্যানেল কম্পোজ সাইজে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে। তোমাদেরকে গতকাল আমি বিকেলবেলা এই তোমাদের লাইফ সায়েন্স মক টেস্ট পার্ট 3 দিয়েছি। আশা করছি তোমরা সকলেই সলভ করেছো, সকলেই সেই টেস্টটি দিয়েছো। আজকে তোমাদের জন্য এই লাইফ সায়েন্স মক টেস্ট পার্ট 3 সলিউশন এসে গেছে। তোমরা কমপ্লিট ক্লাসটি দেখবে, প্রশ্নগুলো মিলিয়ে নেবে, আনসারগুলো মিলিয়ে নেবে, কোন কোন জায়গায় ভুল হয়েছে সেই সমস্ত ভুলগুলো তোমরা মার্ক করবে। আর তোমার নাম্বারটা কিন্তু ক্যালকুলেট করবে নেগেটিভ মার্ক সহকারে তোমার কত আসছে, ঠিক আছে? এখানে আমরা আজকে টোটাল ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 মিলে টোটাল 40টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের জন্য এই মক টেস্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা একটিও মক টেস্ট স্কিপ করবে না। 40টির মতো প্রশ্ন থাকে, তোমরা 30 মিনিটের মধ্যেই, ম্যাক্সিমাম 30 মিনিটের মধ্যেই কিন্তু তোমাদের এই মক টেস্টগুলো সলভ করার চেষ্টা করবে, ঠিক আছে? এর থেকে কমের মধ্যে যদি সলভ করতে পারো তাহলে কিন্তু খুবই ভালো হবে, তাহলে বাকি সাবজেক্টগুলোর জন্য তোমরা এনাফ সময় পাবে, ঠিক আছে? কারণ তোমরা এএনএম জিএনএম এর জন্য প্রিপারেশন নিচ্ছ, আর এই এক্সামের জন্য কিন্তু লাইফ সায়েন্স একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, যেখান থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। আর এই সাবজেক্টটি কিন্তু অ্যাকচুয়ালি সোজা, ঠিক আছে? যদি তোমরা ঠিকঠাকভাবে পড়ো, তোমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, খুব কম সময়ের মধ্যেই তোমরা সবগুলো আনসার করতে পারবে, বুঝতে পারলে? আর বলে রাখছি যে তোমরা যদি সলভ করে থাকো তাহলেই ভিডিওটি দেখবে, আর যারা এখনও সলভ করোনি তাদেরকে বলি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপ রয়েছে, এই দুই গ্রুপে তোমরা জয়েন করো। এখানেই এই যে তোমরা আমাদের এই মক টেস্টের পিডিএফগুলো পেয়ে যাবে। তোমরা এই পিডিএফগুলো ডাউনলোড করো সেখান থেকে, তারপর নিজেরা আগে সলিউশন বের করো, সলভ করো, তারপরেই এসে এই সলিউশন ভিডিও দেখবে, ঠিক আছে? তাহলে তুমি কিন্তু তোমার উইক টপিক, স্ট্রং টপিকগুলো বুঝতে পারবে, ঠিক আছে? আর এই সমস্ত গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা ডেসক্রিপশনে চেক করে নেবে। তাহলে চলো আজকে আমাদের এই ক্লাস শুরু করে দিই। দেখে নিই তোমাদের কতগুলো প্রশ্ন ঠিক হচ্ছে আর কতগুলো ভুল, ঠিক আছে? তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে তোমাদের মার্কস জানাবে। দেখো আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে, যে রক্তদঞ্চনে সাহায্যকারী ফ্যাক্টর 11-এর অপর নাম কি? আমরা 4টি ইম্পর্টেন্ট ফ্যাক্টর পড়েছি, তার মধ্যে আমাদের একটি ফ্যাক্টরের অপর নাম জিজ্ঞেস করেছে, সেটি হলো 11 নম্বর ফ্যাক্টরটির অপর নাম কি? অপশন দেওয়া হচ্ছে এইচএফ, এইচবিএ, এইচবিবি নাকি পিটিএ। এই এইচএফ, এইচবিএ, এইচবিবি, পিটিএ এই সমস্ত কিছুর ফুল ফর্ম কিন্তু আমরা ডিটেলস ক্লাসে দেখেছি, যেখানে আমরা এই সমস্ত ফ্যাক্টরগুলো সম্বন্ধে জেনেছি, সমস্ত ফ্যাক্টরগুলো অপর নাম কি সেটাও জেনেছি, ঠিক আছে? এবারে বলেছে রক্তচঞ্চনে সাহায্যকারী ফ্যাক্টর 11-এর অপর নাম। আশা করছি তোমরা সকলেই আনসার দিয়ে দিয়েছো। সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমাদের অপশন নাম্বার ডি, পিটিএ কে আমরা ফ্যাক্টর নাম্বার 11 বলে থাকি, ঠিক আছে? নেক্সট 2 নম্বর প্রশ্ন বলেছে ক্রিসমাস রোগ হলো, অপশন দেওয়া আছে হিমোফিলিয়া এ, বর্ণান্ধতা, অ্যালবিনিজম নাকি হিমোফিলিয়া বি। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং কমন কোশ্চেন। আশা করছি সকলেই আনসার দিয়েছো, একদম ঠিক। ডি নাম্বার হয়ে যাবে তোমাদের রাইট আনসার, হিমোফিলিয়া বি কে আমরা ক্রিসমাস রোগ বলে থাকি। নেক্সট 3 নম্বর প্রশ্ন বলেছে ডিউটেরোপিয়া আক্রান্ত ব্যক্তিরা কোন রং চিনতে অক্ষম? অপশন আছে নীল, লাল, সবুজ নাকি হলুদ। ডিউটেরোপিয়া বর্ণান্ধতা দুই প্রকারের, ডিউটেরোপিয়া আর একটা হলো প্রোটোনোপিয়া। আমি তোমাদের কিন্তু ট্রিকের মাধ্যমে বুঝিয়ে দিয়েছিলাম যে ডিউটেরোপিয়ার কালার কি হবে আর প্রোটোনোপিয়ার কালার কি হবে। বলেছিলাম যে ডিউটেরোপিয়া থেকে মনে রাখবে মাউন্টেন ডিউ, আর মাউন্টেন ডিউ এর বোতলের কালার কিন্তু কি হয়? সবুজ হয়, ঠিক আছে? অ্যাকচুয়ালি নিয়ন কালারের হয়, সেটাকে আমরা যদি সবুজ ধরে নিই তাহলে কিন্তু আমাদের রাইট আনসার হয়ে যাবে এখানে সবুজ, ঠিক আছে? ডিউটেরোপিয়ার থেকে মাউন্টেন ডিউ, আর মাউন্টেন ডিউ এর কালার যেহেতু সবুজ, তাই আমাদের এই ডিউটেরোপিয়ায় আক্রান্ত ব্যক্তিরা এই সবুজ রং চিনতে পারে না, সবুজ রং চিনতে অক্ষম, ঠিক আছে? চলো নেক্সট 4 নম্বর প্রশ্ন বলেছে পরাগনালী ডিম্বকে প্রবেশ করার সময় কটি পুংগ্যামেট থাকে? অপশন দেওয়া আছে একটি, দুটি, তিনটি নাকি চারটি। পরাগনালী যখন ডিম্বকে প্রবেশ করবে, এই হলো একটা ডিম্বক, ঠিক আছে? পরাগনালী যখন এদিকে প্রবেশ করবে ডিম্বকে, তখন এই ডিম্বকের মধ্যে পুংগ্যামেট কটি থাকবে? অপশনগুলো তোমরা দেখে নিলে, রাইট আনসার দিয়ে দিয়েছ, বলে দিচ্ছি তোমাদের রাইট আনসার, একদম ঠিক, দুটি। হ্যাঁ, খ নম্বর হয়ে যাবে তোমাদের রাইট আনসার। চলো নেক্সট 5 নম্বর প্রশ্ন বলেছে জীবের বৃদ্ধির প্রধান দশার সংখ্যা হলো? অপশন আছে 4টি, 6টি, 3টি নাকি 5টি। জীবের বৃদ্ধির প্রধান দশার সংখ্যা, ঠিক আছে? বৃদ্ধির প্রধান দশা, ভালো মতো কোশ্চেনটা পড়বে। বলেছে বৃদ্ধির প্রধান দশা, দিয়েছে সঠিক উত্তর, একদম ঠিক, গ নম্বর হয়ে যাবে তোমাদের রাইট আনসার। জীবের বৃদ্ধির প্রধান দশার সংখ্যা হলো 3টি। কি কি? একটা হলো কোষ বিভাজন দশা, একটা হলো কোষীয় আকার বৃদ্ধিকরণ দশা, আর তারপর হলো কোষীয় বিভেদন দশা। এই 3টি হলো কোষ বৃদ্ধির দশা, জীবের বৃদ্ধির দশা। এবারে এটাও আসতে পারে যে মানব বৃদ্ধির দশাগুলো, মানে মানব বৃদ্ধি নয়, মানব বিকাশের দশা কয়টি রয়েছে সংখ্যায়, সেটা রাইট আনসার হয়ে যাবে আমাদের 5টি। কি কি? সবার প্রথমে হলো সদ্যোজাত, তারপরে হলো শৈশব, তারপরে কৈশোর, তারপর প্রাপ্তবয়স্ক, আর তারপর হলো বার্ধক্য। তাহলে জীবের বৃদ্ধির প্রধান দশা হলো 3টি, আর মানব বিকাশের প্রধান দশা হলো 5টি। বুঝতে পারলে? এখানে কিন্তু কনফিউজ একদম হবে না, ঠিকঠাক মনে রাখবে। চলো নেক্সট 6 নম্বর প্রশ্ন বলছে ফসফোরাইলেশনের ফলে উৎপন্ন পদার্থ। অপশন আছে H2O, ADP, ATP নাকি C6H12O6। এখানে
H2O মানে জল, ADP মানে এডিনোসিন ডাইফসফেট, ATP মানে এডিনোসিন ট্রাইফসফেট, আর C6H12O6 মানে হলো গ্লুকোজ। বলেছে ফসফোরিলেশনের ফলে উৎপন্ন পদার্থ কোনটি? এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার গ, ATP এডিনোসিন ট্রাইফসফেট ফসফোরিলেশনের ফলে উৎপন্ন হয়। ঠিক আছে, এই ATP যদি ডাইরেক্ট উৎপন্ন হয় তাহলে আমরা তাকে কি বলে থাকি? সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। এটা শুধু তোমরা মনে রাখলেই হবে, একটু শুনে নাও। ATP যদি ডাইরেক্ট উৎপন্ন হয় তাহলে আমরা তাকে বলি সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। ক্রেব সাইকেলে ডাইরেক্ট ATP তৈরি হবে শুধুমাত্র এক অণু, অর্থাৎ সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন ঘটবে একবার। ঠিক আছে, চলো নেক্সট। 7 নম্বর প্রশ্ন বলেছে সালোক সংশ্লেষের অন্ধকার দশাটি সম্পন্ন হয়। এটা কিন্তু একটা ট্রিকি কোশ্চেন আর ইম্পর্টেন্ট। অপশন দেওয়া আছে দিনের বেলায়, রাতের বেলায়, দিবারাত্রি নাকি শুধুমাত্র ভোরবেলায়। দেখো, সালোক সংশ্লেষের অন্ধকার দশা সাধারণত যদি শোনা যায় যে অন্ধকার দশা কোথায় সম্পন্ন হবে? অন্ধকারে সম্পন্ন হবে, অর্থাৎ রাতের বেলায় সম্পন্ন হবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা সম্পন্ন হয় দিনের বেলায়। তোমাদের ক নাম্বার হয়ে যাবে রাইট আনসার। সালোক সংশ্লেষের অন্ধকার দশাটি সম্পন্ন হবে দিনের বেলায়, কারণ এই যে আলোক দশাটি যে রয়েছে, আলোর উপস্থিতিতে যে রাসায়নিক বিক্রিয়াটি ঘটে সেটির সেই প্রসেস থেকে যে উপজাত পদার্থগুলো আমরা পাই সেই পদার্থ দিয়েই কিন্তু এই অন্ধকার দশাটি সম্পন্ন হয়। ঠিক আছে, সেখানে আমরা NADP পাবো, ATP পাবো, এই সমস্ত দিয়েই কিন্তু অন্ধকার দশাটি সম্পন্ন হবে। মানে আলোক দশায় যে সমস্ত পদার্থ উৎপন্ন হবে সেই সমস্ত দিয়েই অন্ধকার দশাটি সম্পন্ন হবে। তাই যেহেতু আলোক দশার নাম অলরেডি দেওয়া হয়ে গিয়েছে, তাই তার পরের প্রসেসটিকে আমরা অন্ধকার দশা বলে থাকি। ঠিক আছে, তাহলে সালোক সংশ্লেষের অন্ধকার দশাটি সম্পন্ন হয় দিনের বেলায়। তোমাদের এটাও বলে রাখি যে দিনের বেলায় যখন আলোক দশা সম্পন্ন হতে থাকে তখন আলোক দশার পদার্থ উৎপন্ন হতে থাকে, আর তারপর যখন আলোক দশা বন্ধ হয়ে যায়, আলোক রাসায়নিক বিক্রিয়া বন্ধ হয়ে যাবে, তখন সেখান থেকে উৎপন্ন পদার্থ বন্ধ হয়ে যাবে। তার কিছুক্ষণ পরেই কিন্তু অন্ধকার দশাটিও বন্ধ হয়ে যাবে, কারণ আলোক দশা যদি বন্ধ হয়ে যায় তাহলে তখন পুরোপুরি ধরো NADP, ATP এই সমস্ত কিছু উৎপন্ন হবে না, আর কিছুক্ষণ পরেই অন্ধকার দশাটিও বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট। 8 নম্বর প্রশ্ন বলেছে ক্লাইনফেল্টার ডিজিজে আক্রান্ত ব্যক্তির ক্রোমোজোমের সংখ্যা দাঁড়ায়। ক্লাইনফেল্টার ডিজিজে আক্রান্ত ব্যক্তির ক্রোমোজোমের সংখ্যা কি হয়? ক্লাইনফেল্টার কিন্তু পুরুষের ক্ষেত্রে দেখা যায়। অপশন আছে 46, 47, 45 নাকি 44। ক্লাইনফেল্টার ডিজিজে আক্রান্ত ব্যক্তির ক্রোমোজোম সংখ্যা দেখো, সাধারণত মেলের ক্ষেত্রে আমরা জানি XY, ঠিক আছে, কিন্তু ক্লাইনফেল্টারে আক্রান্ত পুরুষের ক্ষেত্রে দেখা যায় XXY, একটি ক্রোমোজোম কিন্তু বেশি থাকে। আমরা জানি যে মানুষের ক্ষেত্রে 46টি ক্রোমোজোম থাকে অথবা 23 জোড়া, আর ক্লাইনফেল্টারে যারা আক্রান্ত তাদের ক্ষেত্রে কিন্তু হয়ে যায় 47টি, একটি X ক্রোমোজোম বেড়ে যাবে। ঠিক আছে, তার জন্য কি হবে? ওই ব্যক্তির মধ্যে কিছু স্ত্রীদের বৈশিষ্ট্য প্রকাশ পাবে। নেক্সট আমরা একটা কোশ্চেন পড়বই নি। ঠিক আছে, চলো নেক্সট। 9 নম্বর প্রশ্ন বলেছে XO অবস্থা বলতে বোঝায়। এখানে দেখো একটা ক্রোমোজোম কম আছে, XO অবস্থা বলতে বোঝায়। অপশন আছে অ্যাডওয়ার্ড সিনড্রোম, টার্নার সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম নাকি ডাউন সিনড্রোম। এই যে এখানে কয়েকটা সিনড্রোম দেওয়া আছে, টার্নার সিনড্রোম, ক্লাইনফেল্টার, ডাউন সিনড্রোম, আর হলো ক্রাইটুচেট সিনড্রোম। এই কয়েকটা সিনড্রোম কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে যে কার ক্রোমোজোম সংখ্যা কত। ঠিক আছে, দেখো XO অবস্থা বলতে বোঝায় এটা হয়ে যাবে টার্নার সিনড্রোম। এটা দেখা যায় মহিলাদের ক্ষেত্রে। এখানে মহিলাদের XX এর বদলে কি থাকে? XO থাকে। ঠিক আছে, একটা X ক্রোমোজোম কম থাকে, যার জন্য এরা কিন্তু স্টেরাইল হয়, এরা ফার্টাইল নয়। নেক্সট 10 নম্বর প্রশ্ন বলেছে অটোজোমের সংখ্যাধিক্যতা জনিত ত্রুটি হলো। অটোজোমের সংখ্যার আধিক্যতা, ঠিক আছে, অটোজোমের সংখ্যা বৃদ্ধি পাবে এরকমের ত্রুটি কি আছে? অপশন আছে টার্নার সিনড্রোম, ডাউন সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম নাকি কোনোটি নয়। অটোজোমের মধ্যে দেখো, ক্লাইনফেল্টার পড়লাম আর হলো টার্নার সিনড্রোম পড়লাম, এগুলো কিন্তু অ্যালোজোমের মধ্যে অর্থাৎ সেক্স ক্রোমোজোমের মধ্যে। এবারে বলেছে অটোজোমের সংখ্যা অধিক হবে। ঠিক আছে, অটোজোমের সংখ্যা অধিক হয়ে যাবে। এটার জন্য যে ত্রুটি হয়ে থাকে সেটা হলো ডাউন সিনড্রোম। 21তম ক্রোমোজোমের মধ্যে কি হবে? ট্রাইজোমি দেখা যাবে, সেখানে দুটির জায়গায় 3টি হয়ে যাবে। তাহলে সেখানে কি হচ্ছে? সংখ্যা বাড়ছে, অটোজোমের সংখ্যা বাড়ছে, আর তার ফলে কি হবে? ডাউন সিনড্রোম হবে। বিজ্ঞানী ল্যাংডন ডাউন প্রথম এই রোগটি আবিষ্কার করার জন্য এই রোগটির নাম দেওয়া হয় ডাউন সিনড্রোম। ঠিক আছে, চলো নেক্সট। 11 নম্বর প্রশ্ন বলেছে গাইনাকোমাস্টিয়া কোন রোগের লক্ষণ? অপশন আছে ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম নাকি ক্রাইটুচ্যাট। এই যে গাইনোকোমাস্টিয়া রোগটি রয়েছে, এই গাইনোকোমাস্টিয়াতে কি হবে? পুরুষদের মধ্যে স্তনগ্রন্থির বৃদ্ধি পাবে। ঠিক আছে, পুরুষদের মধ্যে স্ত্রীদেহের কিছু বৈশিষ্ট্য চলে আসলো। এটা কোন রোগে হয়ে থাকে? তোমাদের বলেই দিলাম, রাইট আনসার হয়ে যাবে ক্লাইনফেল্টার সিনড্রোম, XXY। ঠিক আছে, XXY, এটা হলো আমাদের ক্লাইনফেল্টার সিনড্রোমের ক্রোমোজোম। XXY পুরুষের ক্ষেত্রে XY এর জায়গায় XXY একটা X ক্রোমোজোম বেশি থাকে, তাই জন্য কিন্তু সেই পুরুষের দেহে স্ত্রী দেহের কিছু বৈশিষ্ট্য প্রকাশ পায়, যেমন গাইনাকোমাস্টিয়া অর্থাৎ স্তনগ্রন্থির বৃদ্ধি। ঠিক আছে, চলো নেক্সট। 12 নম্বর প্রশ্ন বলেছে উদ্ভিদের কোন শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে প্রয়োজনীয় ক্ষতি বলা হয়? অপশন আছে সালোক সংশ্লেষ, শ্বসন, বাষ্পমোচন নাকি রেচন। দেখো, উদ্ভিদের ক্ষেত্রে সেই শারীরবৃত্তীয় প্রক্রিয়াটি কি হবে? প্রয়োজনীয়, কিন্তু আবার ক্ষতিও। ক্ষতিও হচ্ছে, আবার প্রয়োজনীয়। এ ধরনের প্রক্রিয়া কোনটি? অপশনগুলো তোমরা দেখে নিলে, চুজ করেছে তোমাদের আনসার, আমি বলে দিচ্ছি। রাইট আনসার হয়ে যাবে
অপশন নাম্বার ডি বাষ্পমোচন। ঠিক আছে, বাষ্পমোচন প্রয়োজনীয় আবার ক্ষতিও, কারণ এখানে মূল যতগুলো জল শোষণ করে নেয় তার অধিকাংশই কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে, বাষ্পরূপে বেরিয়ে যাবে। তাহলে এই বাষ্পমোচন উদ্ভিদের ক্ষেত্রে যেরকম প্রয়োজন সেরকম ক্ষতিও বটে। তাই এই বাষ্পমোচনকে কি বলা হয়? উদ্ভিদের প্রয়োজনীয় ক্ষতি বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট 13 নম্বর প্রশ্ন বলেছে হাইড্রাথোডের মাধ্যমে যখন জল তরল আকারে নির্গত হয় তখন তাকে কি বলা হয়? এখানে নির্গত হয় হবে, বলেছে হাইড্রাথোডের মাধ্যমে যখন জল তরল আকারে নির্গত হবে তখন তাকে আমরা কি বলবো? অপশন আছে বাষ্পীভবন, নিঃস্রাবন, বাষ্পমোচন নাকি ট্রান্সক্রিপশন। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। রাইট আনসার তোমাদের এখানে হয়ে যাবে অপশন নাম্বার খ, নিঃস্রাবন। হাইড্রাথোডের মাধ্যমে যখন জল তরল আকারে বেরিয়ে আসবে, নির্গত হবে, তখন তাকে আমরা কি বলবো? নিঃস্রাবন বলবো। চলো নেক্সট 14 নম্বর প্রশ্ন বলেছে উদ্ভিদের নিম্নমুখী পরিবহনে কোন কলা সাহায্য করে? উদ্ভিদের, এটা হলো ধরো উদ্ভিদের কাণ্ড রয়েছে, উদ্ভিদের কাণ্ডে নিম্নমুখী আবার ঊর্ধ্বমুখী দুই প্রকারের পরিবহন দেখা যাবে। এবারে বলেছে নিম্নমুখী পরিবহনে কোন কলা সাহায্য করে? অপশন আছে ফ্লোয়েম, প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা নাকি জাইলেম। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার ক, ফ্লোয়েম। ঠিক আছে, উদ্ভিদের নিম্নমুখী পরিবহনে ফ্লোয়েম সাহায্য করে। এবারে দেখো এখানে ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী এই দুই পরিবহনে ফ্লোয়েম এবং জাইলেম সাহায্য করে। জাইলেম শুধুমাত্র একমুখী পরিবহনে সাহায্য করে, সেটা হলো ঊর্ধ্বমুখী। আর ফ্লোয়েম যে আছে এটা কিন্তু বহুমুখী, মানে ঊর্ধ্ব এবং নিম্ন উভয় মুখেই সাহায্য করবে। যেহেতু আমাদের বলেছে নিম্নমুখে, তাই জাইলেম কিন্তু আমাদের হবে না, কারণ জাইলেম শুধুমাত্র ঊর্ধ্বমুখী পরিবহনে সাহায্য করে, আর ফ্লোয়েম ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী উভয় মুখেই পরিবহনে সাহায্য করবে। ঠিক আছে, চলো নেক্সট 15 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোন হিমোফিলিয়া অটোজোম বাহিত রোগ? অপশন দেওয়া আছে হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি, হিমোফিলিয়া সি নাকি হিমোফিলিয়া ডি। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার গ, এটা তোমাদের করানো হয়েছে। হিমোফিলিয়া এ হলো সেক্স লিঙ্কড, ঠিক আছে, আর হিমোফিলিয়া বিও কিন্তু সেক্স লিঙ্কড, এটা অটোজোম বাহিত নয়। হিমোফিলিয়া সি শুধুমাত্র অটোজোম বাহিত রোগ। নেক্সট 16 নম্বর প্রশ্ন বলেছে বিশুদ্ধ জলের অভূস্রবণীয় চাপ হলো, এটাও খুব ইম্পর্ট্যান্ট, স্টামাক দিয়ে রাখো। বিশুদ্ধ জলের অসমোটিক প্রেশার বা অভিস্রবণীয় চাপ কত? অপশন আছে 100, 0, 10 নাকি 0.1। এটা খুব ইজি কোশ্চেন, রাইট আনসার হয়ে যাবে 0। বিশুদ্ধ জলের অভিস্রবণীয় চাপ হলো 0। এবারে এর মধ্যে যদি আমরা সলিউট মিক্স করে দিই অথবা দ্রাব মিক্স করে দিই তাহলে এর অভিস্রবণীয় চাপ কিন্তু কমে যাবে, মানে মাইনাসে চলে আসবে। ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম যে প্রেশারটা থাকবে বিশুদ্ধ জলের সেটা হলো 0। চলো নেক্সট 17 নম্বর প্রশ্ন বলেছে মানবদেহের মাইটোকন্ড্রিয়া বিহীন একটি কোষ। অপশন আছে পেশি কোষ, ডিম্বাণুর কোষ, শুক্রাণুর কোষ নাকি শ্বেত রক্ত কোষ। দেখো প্রথমে অপশন যে রয়েছে পেশি কোষ, পেশি কোষ হবে না, কেটে দাও, কারণ দেখো মানবদেহের মাইটোকন্ড্রিয়া কি? মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলে থাকি? কোষের শক্তিঘর। এবারে পেশি কোষ, পেশি কোষ আমাদেরকে হাঁটতে চলতে সাহায্য করে, সেখানে কি শক্তির প্রয়োজন আছে, তাই পেশি কোষে কিন্তু অবশ্যই মাইটোকন্ড্রিয়া থাকবে। এবার এই যে শুক্রাণু, শুক্রাণুর আমরা দেখেছি যে মধ্যাংশ যে রয়েছে সেই মধ্যাংশে মাইটোকন্ড্রিয়া থাকে, স্পাইরালি অ্যারেঞ্জমেন্ট থাকে, তাহলে এটাও হচ্ছে না। শ্বেত রক্তকণিকার মধ্যেও কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকবে, শুধুমাত্র থাকবে না কার মধ্যে? ডিম্বাণু কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া দেখা যায়। ঠিক আছে, নেক্সট 18 নম্বর প্রশ্ন বলেছে ভূমধ্যসাগরীয় রক্তাল্পতা বলা হয়, এটা কিন্তু সরাসরি তোমাদের আনসার করতে হবে। এ ধরনের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, যেগুলোতে ডাইরেক্ট প্রশ্ন পড়ার সাথে সাথে আনসার বেরিয়ে আসে। অপশন দেওয়া আছে থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, পার্নিসিয়াস অ্যানিমিয়া নাকি নর্মোপ্লাস্টিক অ্যানিমিয়া। তোমাদের যাদের ঠিক হয়েছে খুব ভালো, আর যাদের ভুল হয়েছে তোমরা দেখে রাখো। ভূমধ্যসাগরীয় রক্তাল্পতা বলে থাকি আমরা থ্যালাসেমিয়াকে। ঠিক আছে, মাথায় রাখবে, ডাইরেক্ট মনে রাখবে, ভূমধ্যসাগরীয় রক্তাল্পতা বলে থাকি আমরা থ্যালাসেমিয়াকে। নেক্সট 19 নম্বর প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোন মাছের মধ্যে অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যাবে? অপশন হচ্ছে রুই, বোয়াল, মাগুর নাকি কাতলা। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার গ, এটা বাচ্চাদের প্রশ্ন। ছোটবেলা থেকেই অজানাকে জানা যে বই রয়েছে সেই বইয়ে কিন্তু আমরা এই কোশ্চেনটি পড়ে আসছি যে মাগুর মাছ, শিঙি মাছ এদের মধ্যে অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায়। ঠিক আছে, চলো নেক্সট 20 নম্বর প্রশ্ন বলেছে যে পদার্থের উপস্থিতির জন্য ক্রোমোজোমের গঠনগত এবং সংখ্যাগত পরিবর্তন ঘটে তাকে বলা হয়। যে পদার্থের উপস্থিতির জন্য ক্রোমোজোমের গঠনগত এবং সংখ্যাগত গঠনও পরিবর্তন হবে এবং তাদের সংখ্যা পরিবর্তন হবে, তাকে আমরা কি বলবো? অপশন আছে কার্সিনোজেন, হ্যাপটেন, মিউটাজেন নাকি কোনোটিই নয়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার গ, মিউটাজেন। ঠিক আছে, মিউটাজেনের জন্য ক্রোমোজোমের গঠনগত এবং সংখ্যাগত উভয়ই পরিবর্তন লক্ষ্য করা যায়। নেক্সট 21 নম্বর প্রশ্ন বলেছে অগ্নাশয় রসের প্রোটিন ভঙ্গক উৎসেচক কি? প্রোটিন ভঙ্গক বা প্রোটিওলিসিস উৎসেচক বা এনজাইম, প্রোটিনকে ভাঙবে এমন উৎসেচক যা অগ্নাশয় রসে পাওয়া যাবে। অপশন আছে লাইপেস, পেপসিন, অ্যামাইলেস নাকি ট্রিপসিন। এটা অ্যামাইলেস হবে, হ্যাঁ অ্যামাইলেস, এটা অ্যামাইলেস। এখানে রাইট আনসার কি হয়ে যাচ্ছে? অপশন নাম্বার ঘ, ট্রিপসিন। ঠিক আছে, ট্রিপসিন হলো প্রোটিন ভঙ্গ উৎসেচক যা অগ্নাশয় রসে পাওয়া যাবে। লাইপেস কিন্তু প্রোটিন ভঙ্গক নয়, আর অ্যামাইলেসও প্রোটিন ভঙ্গক নয়, আর পেপসিন প্রোটিন ভঙ্গক, কিন্তু এটি অগ্নাশয় রসে পাওয়া যায় না। ঠিক আছে, তাহলে ট্রিপসিন হয়ে যাবে আমাদের রাইট আনসার। নেক্সট 22 নম্বর প্রশ্ন বলেছে দুগ্ধ প্রোটিনকে পেপটাইডে পরিণত করবে। প্রোটিন ভেঙে পেপটাইডে পরিণত হয়, তারপর পেপটনসে পরিণত হবে। এই দুগ্ধ প্রোটিনকে পেপটাইডে কোন এনজাইম ভাঙবে? অপশন আছে ইরিপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন নাকি পেপসিন।
সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে গ কাইমোট্রিপসিন। দুগ্ধ প্রোটিনকে পেপটাইডে পরিণত করে কাইমোট্রিপসিন। খুব ইম্পর্টেন্ট এই দুটো কোশ্চেন। প্রথম কোশ্চেনটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই 2 নম্বর কোশ্চেনটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট। মাথায় রাখবে এনজাইমগুলো কি কি রয়েছে, তোমাদের কিন্তু পড়ানো হয়েছে ডিটেলসে। চলো নেক্সট 23 নম্বর প্রশ্ন বলেছে কুলির অ্যানিমিয়া কোন প্রকার মিউটেশনের ফলে হয়? কুলির অ্যানিমিয়া অপশন আছে পয়েন্ট মিউটেশন, ট্রান্সমিশন, ট্রান্সভার্সন নাকি ফ্রেম শিফট মিউটেশন। এখানে রাইট আনসার হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার এ পয়েন্ট মিউটেশন। ঠিক আছে, পয়েন্ট মিউটেশনের জন্য কুলির অ্যানিমিয়া রোগটি হয়ে থাকে। চলো নেক্সট 24 নম্বর প্রশ্ন বলেছে কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে? অপশন দেওয়া আছে ভিটামিন ডি, ভিটামিন ডি, ভিটামিন ই নাকি ভিটামিন কে। কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে তোমাদের পড়ানো হয়েছে। ভিটামিনের উপরেই একটা টোটাল ক্লাস এসেছিল, সেখানে বলা হয়েছিল যে ভিটামিন কে এর জন্য রক্ত তঞ্চন হয়ে থাকে বা রক্ত তঞ্চনে ভিটামিন কে সাহায্য করে থাকে। নেক্সট 25 নম্বর প্রশ্ন বলেছে অনুচক্রিকার গড় আয়ু কতদিন? অপশন আছে 1 দিন, 3 দিন, 7 দিন নাকি 120 দিন। এখানে রাইট আনসার হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার বি 3 দিন। অনুচক্রিকার গড় আয়ু হলো 3 দিন। তোমরা জানাবে যে 120 দিন কোন রক্তকণিকার গড় আয়ু। ঠিক আছে, তোমরা অবশ্যই কমেন্টে 25 নম্বর প্রশ্ন দিয়ে আনসার জানাবে। চলো নেক্সট 26 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোনটি মূত্রের জৈব বস্তু? মূত্রের মধ্যে জৈব বস্তু কোনটি? আর জৈব বস্তুর মধ্যে কি থাকবে? কার্বন, হাইড্রোজেন, এই 2 থাকবে। কার্বন তো থাকবেই। তোমাদের দেখো আমি অনেকটা বলেই দিলাম যে অনেকটা নয়, আমি কমপ্লিটই বলে দিলাম যে তোমাদের আনসার কি হয়ে যাবে। কার্বন থাকবে জৈব বস্তুর মধ্যে। অপশন আছে NaCl, KCl, ইউরিয়া নাকি অ্যামোনিয়া। এখানে দেখো NaCl এর মধ্যে কার্বন নেই, এখানে KCl এর মধ্যে কার্বন নেই। এখানে দেখো C আছে, এই C কিন্তু কার্বন নয়, Cl একসাথে ক্লোরাইড, ঠিক আছে, অথবা ক্লোরিন। এবারে দেখো অ্যামোনিয়ার মধ্যে অ্যামোনিয়া কিন্তু NH3, এটা হচ্ছে না। তাহলে আমাদের রাইট আনসার হয়ে যাবে ইউরিয়া। ইউরিয়া সংকেত কি? NH2CO NH2 NH2CO NH2। ঠিক আছে, তাহলে মূত্রের মধ্যে যে জৈব বস্তু পাওয়া যাবে সেটি হলো ইউরিয়া। নেক্সট 27 নম্বর প্রশ্ন বলেছে বৃক্কের গঠনগত এবং কার্যগত একক কি? অপশন দেওয়া আছে নিউরন, নেফ্রন, উভয় নাকি বমাস ক্যাপসুল। বৃক্কের গঠনগত এবং কার্যগত একক হলো, রাইট আনসার হয়ে যাচ্ছে তোমাদের অপশন নাম্বার বি নেফ্রন। নেফ্রনকে আমরা বৃক্কের গঠনগত এবং কার্যগত একক বলে থাকি। আর এই নেফ্রনেরই পার্ট হলো বমাস ক্যাপসুল, তারপর হলো PCT, DCT এবং CD। নিউরন কিন্তু বৃক্কের সাথে কোনো সম্পর্ক নেই। নিউরন কি? স্নায়ুতন্ত্রের সাথে সম্পর্ক। স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক হলো নিউরন। ঠিক আছে, চলো নেক্সট 28 নম্বর প্রশ্ন বলেছে ধুতরা গাছের পাতায় কি উপকার পাওয়া যায়? অপশন আছে ভিনক্রিস্টিন, ভিনব্লাস্টিন, ডাটুরিন নাকি সবগুলি। ধুতরা গাছের যদি তোমরা ইংলিশ নাম জানো তাহলে তোমরা এটার আনসার খুব সহজেই করতে পারবে। ধুতরা গাছকে আমরা ইংলিশে বলে থাকি ধাতুরা। ঠিক আছে, DHATURA, ধাতুরা। এবারে এই ধাতুরার থেকে যে উপকারটি পাওয়া যাবে সেটাকে আমরা কি বলে থাকি? ডাটুরিন। ঠিক আছে, রাইট আনসার তোমাদের হয়ে যাবে অপশন নাম্বার গ। ধুতরা গাছের পাতায় যে উপকারটি পাওয়া যাবে সেটি হলো ডাটুরিন। আর এই যে ভিনক্রিস্টিন এবং ভিনব্লাস্টিন, এটা তোমরা কমেন্টে জানাবে যে এই 2 উপকার কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়। একটি মাত্র উদ্ভিদ থেকেই ভিনক্রিস্টিন এবং ভিনব্লাস্টিন 2 প্রকারেরই উপকার পাওয়া যায়, এটা তোমরা অবশ্যই জানাবে। ঠিক আছে, তোমরা অবশ্যই কিন্তু জানাবে। চলো নেক্সট 29 নম্বর প্রশ্ন দেখবো, বলেছে ডেঙ্গু রোগের বাহক পতঙ্গ হলো। ডেঙ্গু কিন্তু তোমাদের ANM GNM এর জন্য খুব একটা ইম্পর্টেন্ট টপিক। বিগত বছরের প্রশ্নগুলো ঘাটলে দেখা যায় যে ডেঙ্গু রোগ থেকে কিন্তু কোশ্চেন এসেছে। ঠিক আছে, ডেঙ্গু রোগের বাহক পতঙ্গ কি? অপশন আছে স্ত্রী অ্যানোফিলিস, স্ত্রী কিউলেক্স, স্ত্রী অ্যাডিস নাকি সবগুলি। এখানে রাইট আনসার হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার গ স্ত্রী এডিস। ঠিক আছে, স্ত্রী এডিসের জন্য ডেঙ্গু রোগ হয়ে থাকে, স্ত্রী অ্যানোফিলিসের জন্য ম্যালেরিয়া হয়ে থাকবে, আর স্ত্রী কিউলেক্সের জন্য ফাইলেরিয়া রোগ হয়ে থাকে বা ফাইলেরিয়াসিস রোগ হয়ে থাকে। ঠিক আছে, চলো নেক্সট 30 নম্বর প্রশ্ন এবং আমাদের ক্যাটাগরি 1-এর আজকের লাস্ট প্রশ্ন বলেছে কোন শৈবাল প্রোটিনযুক্ত খাদ্য হিসেবে ব্যবহার করা হয়? প্রোটিনযুক্ত খাদ্য হিসেবে আমরা শৈবালকে বা কোন অ্যালগিকে আমরা ব্যবহার করে থাকি? অপশন আছে ভলভক্স, ক্লোরেল্লা, কারা নাকি নষ্ট। এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি ক্লোরেল্লা। ক্লোরেল্লা হলো এক ধরনের শৈবাল যাকে আমরা প্রোটিনযুক্ত খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি। ঠিক আছে, স্পেসে যারা যায় অ্যাস্ট্রোনটরা, এরা কিন্তু প্রোটিনযুক্ত খাবার হিসেবে এই ক্লোরেল্লাকেই নিয়ে যায় সাথে। চলো নেক্সট 31 নম্বর প্রশ্ন। এখান থেকে আমাদের ক্যাটাগরি 2 শুরু। এখান থেকে প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়বে, অপশনগুলো আরও ভালোভাবে পড়বে, কারণ তোমাদের এখানে একটি প্রশ্নে কিন্তু একাধিক উত্তর হতে পারে। ঠিক আছে, দেখো বলেছে হেলিওফাইট উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি হলো, অপশন দেওয়া আছে পর্বমধ্যগুলি ছোট এবং পাতলা হয়, কিউটিক্যাল পুরু হয়, প্যালিসেড প্যারেনকাইমা সুগঠিত হয়, আর উপরের সবগুলি। হেলিওফাইট উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি কি? দেখো এখানে আমাদের রাইট আনসার কি কি হয়ে যাবে? বি এবং সি। এবারে তোমরা অনেকেই বলতে পারো যে এও তো হবে, কিন্তু ভালো মতো অপশনটা পড়ো। এখানে পর্বমধ্যগুলি ছোট পর্যন্ত ঠিক আছে, কিন্তু পাতলা নয়, পুরু হয়। ঠিক আছে, হেলিওফাইট উদ্ভিদের বৈশিষ্ট্যের মধ্যে তাদের হেলিওফাইট উদ্ভিদের যে পর্বমধ্যগুলো সেগুলো ছোট হবে এবং পুরু হবে, তাদের কিউটিক্যাল পুরু হয়, আর প্যালিসেড প্যারেনকাইমা তাদের সুগঠিত হবে। চলো নেক্সট 32 নম্বর প্রশ্ন বলেছে প্রোটিনের বিকল্প খাদ্যরূপে ব্যবহৃত হয়। অপশন দেওয়া আছে ক্লোরেল্লা, মাশরুম, অ্যানাবিনা নাকি সবগুলি। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে
এ এবং বি। ক্লোরেলা তো আমরা কিছুক্ষণ আগেই দেখলাম, আর মাশরুমকেও আমরা প্রোটিনের বিকল্প খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি। মাশরুম কি অ্যাগারিকাস, এটি এক ধরনের কিন্তু ছত্রাক, আর ক্লোরেলা হলো এক ধরনের অ্যালগি। চলো নেক্সট 33 নম্বর প্রশ্ন বলেছে ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোনগুলি হলো, ডিম্বাশয় থেকে কোন হরমোনগুলো নিঃসৃত হবে? অপশন আছে ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন নাকি রিল্যাক্সিন। মানব জনন তোমাদের করানো হয়েছে, সেখানে তোমাদের এই সমস্ত কিছুই কিন্তু হরমোন সম্বন্ধে জানানো হয়েছে। এছাড়াও তোমাদের হরমোনের উপরেই কিন্তু একটা কমপ্লিট ভিডিও তোমাদের দেওয়া আছে। তো তোমরা বলো যে ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোনগুলি কি কি? অপশন আছে ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, রিল্যাক্সিন। অপশনগুলো পড়ে দিয়েছো আনসার বলে দিচ্ছি। দেখো ক, গ এবং ঘ, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন আর রিল্যাক্সিন, এই তিনটি কিন্তু এই ডিম্বাশয় থেকে নিঃসৃত হবে। ঠিক আছে, আশা করছি তোমরা এই তিনটি দিয়েছো। দেখো তোমরা যেটা এক্সাম দিয়েছো অ্যাকচুয়ালি যে অপশনগুলো পিক করেছো সেই হিসেবেই কিন্তু তোমার মার্কস ক্যালকুলেট করবে। এরকম নয় যে তুমি আনসার দেখলে আর তুমি বললে আরে এটা তো আমি জানতাম তখন মনে ছিল না, এরকম করলে কিন্তু হবে না। যেটা দিয়েছো জেনুইন, যেভাবে এক্সাম দিয়েছো তুমি বাড়িতে বসে যে অপশনগুলো চুজ করেছো সেই অপশনগুলোর উপরেই তোমার কত মার্কস হচ্ছে সেটাই কিন্তু তুমি জানাবে। ঠিক আছে, কারণ বাড়িতে বসে এভাবে বেশি মার্কস পেয়ে কিন্তু কোনো লাভ নেই। ফাইনালে তোমার বেশি মার্কস পেতে হবে, যার জন্য যত ভুল করো সেটা তোমার বাড়িতে করতে হবে, যাতে এক্সাম হলে কোনো রকম ভুল না হয়। বুঝতে পারলে? আর এর জন্য তোমাদের বেশি পরিমাণে মক টেস্ট দিতে হবে, কোশ্চেন সলভ করতে হবে। তার জন্য তোমাদের তো দেওয়াই হচ্ছে কম্পোজ স্টাডির তরফ থেকে তোমাদের মক টেস্ট, এবং তার সলিউশনও কিন্তু তোমাদের দেওয়া আছে। ঠিক আছে, আর হ্যাঁ তোমরা অবশ্যই জানাবে তো যে তোমাদের মক টেস্টগুলো কীরকম লাগছে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স এই দুই সাবজেক্টে তোমাদের মক টেস্ট দেওয়া আছে, তোমাদের কীরকম লাগছে, তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে কিনা এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, চলো নেক্সট 34 নম্বর প্রশ্ন দেখবো। বলেছে লোহিত কণিকার ক্রম পরিণতিতে সাহায্য করে কোন হরমোন বা কোন হরমোন সমূহ? লোহিত কণিকার ক্রম পরিণতিতে সাহায্য করে কোন হরমোন সমূহ? অপশন আছে রেনিন, এরিথ্রোপয়েটিন, থাইরয়েড নাকি অ্যালডোস্টেরন। লোহিত কণিকার ক্রম পরিণতি অথবা আমাদের যে আরবিসি রয়েছে আরবিসির ম্যাচুরেশনে কোন হরমোন সাহায্য করে? অপশন তোমরা দেখে নিলে, রাইট আনসার বলে দিচ্ছি। এখানে আমাদের গ এবং খ এই দুই হয়ে যাবে রাইট আনসার, এরিথ্রোপয়েটিন এবং থাইরয়েড। তোমাদের আমি বলেছিলাম যে লোহিত কণিকার যে ফর্মেশন সেটাকে আমরা এরিথ্রোপোয়েসিস বলে থাকি, আর এই এরিথ্রোপোয়েসিসে এরিথ্রোপোয়েটিন নামক হরমোনটি সাহায্য করে থাকে। ঠিক আছে, চলো নেক্সট 35 নম্বর প্রশ্ন বলেছে একজনের আবরণীগুলি হলো। একজন কি? একজন হলো নিউরনের একটা পার্ট। নিউরনের প্রথমে ডেনড্রাইট থাকবে, তারপর সেল বডি, তারপরে একজন। এবারে একজনের মধ্যে যে আবরণীগুলো পাওয়া যায় সেই আবরণীগুলো কি কি? অপশন আছে নিউরিলেমা, সার্কোলেমা, এক্সোলেমা নাকি সবকটি। এখানে রাইট আনসার হয়ে যাবে তোমাদের ক এবং গ, নিউরিলেমা আর এক্সোলেমা এই দুই হলো একজনের আবরণীর নাম। ঠিক আছে, চলো নেক্সট 36 নম্বর প্রশ্ন বলেছে অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ কি? অর্জিত প্রতিবর্ত ক্রিয়া যে সমস্ত আমরা অর্জন করে থাকি। অপশন আছে সাঁতার কাটা, সুস্বাদু খাবারের গন্ধে লালা নিঃসরণ, শিশু জন্মের পর স্তনদুগ্ধ পান নাকি সাইকেল চালানো। দেখো কেউ যদি সাঁতারও না কাটতে পারে, সাইকেলও না চালাতে পারে, সুস্বাদু খাবারের গন্ধে কিন্তু তার লালা নিঃসরণ অবশ্যই হয়ে থাকে। আর শিশু জন্মের পর তার স্তনদুগ্ধ কিন্তু পান করতেই হয়। ঠিক আছে, এই দুটো হলো সহজাত প্রতিবর্ত ক্রিয়া, মানে জন্মের পর থেকে এই দুটো কিন্তু তার মধ্যে থাকবেই। কিন্তু এই যে সাঁতার কাটার, সাইকেল চালানো এটা হলো অর্জিত। যদি অর্জনের ইচ্ছে থাকে তাহলেই সে সেই সমস্ত কাজ করতে পারবে। যেমন অনেকেই সাঁতার কাটতে পারে, অনেকেই সাঁতার কাটতে পারে না, তাহলে সাঁতার কাটা হলো অর্জিত প্রতিবর্ত ক্রিয়া, এটা নিজে অর্জন করেছে। তারপর সাইকেল চালানো, অনেকেই সাইকেল চালাতে পারে, অনেকেই পারে না, এটাও কিন্তু অর্জিত প্রতিবর্ত ক্রিয়ারই উদাহরণ। ঠিক আছে, তাহলে আমাদের ক এবং ঘ হয়ে যাচ্ছে রাইট আনসার। নেক্সট 37 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোন বক্তব্যগুলি সঠিক? অপশন আছে মানুষের গমনকে দ্বিপদ গমন বলা হয়, পেশির সাথে অস্থির সংযোগ রক্ষা করে টেন্ডন, অস্থিসন্ধিগুলি পরস্পর যুক্ত থাকে লিগামেন্ট দ্বারা নাকি বাইসেপস পেশি এক্সটেন্সর পেশির উদাহরণ। এখানে তোমাদের 4টি বক্তব্য দেওয়া আছে। ঠিক আছে, এই 4টির মধ্যে তোমাদের সঠিকগুলো বেছে নিতে হবে। দেখো এখানে কি কি হয়ে যাবে সঠিক তথ্যগুলো। প্রথমেই মানুষের গমনকে আমরা দ্বিপদ গমন বলে থাকি, একদম আমরা দুই পা দিয়ে হাঁটি। ঠিক আছে, দ্বিপদ গমন। এবারে পেশির সাথে অস্থির সংযোগকে বলা হয় টেন্ডন, এটাও একদম ঠিক। পেশিকে আমরা ইংলিশে বলে থাকি মাসল, আর অস্থিকে আমরা বলে থাকি বোন। তাহলে টেন্ডনের জন্য এভাবে মনে রাখবে যে MTB, MT আর হলো বি। ঠিক আছে, মাসলের সাথে বোনের যে কানেক্ট করবে সেটা হলো টেন্ডন, MTB সাইকেলও আছে কিন্তু, হ্যাঁ MTB রাইডার্স নামে একটা কার্টুনও ছিল যেখানে সাইকেল চালানো হতো, MTB রাইডার। তো এখানে মনে রাখবে যে MTB মাসল টু বোন। ঠিক আছে, মাসলের সাথে বোনকে কানেক্ট করবে কে? টেন্ডন। আর এই যে অস্থি সন্ধিগুলি পরস্পর যুক্ত হয় লিগামেন্ট দ্বারা, এটাও কিন্তু ঠিক। আর এটা ট্রিক কি হবে? এই যে গ নাম্বার অস্থি সন্ধিগুলি পরস্পর যুক্ত হয় লিগামেন্ট দ্বারা, এটার ট্রিক হলো বাল্ব। ঠিক আছে, BLB। আমরা তো এখন অনেকেই চ্যাটিংয়ের সময় কিন্তু অনেক শর্ট স্পেলিং ইউজ করে থাকি। তো যদি আমাদের বাল্ব লিখতে হয় তাহলে আমরা কি লিখবো? BLB তে বাল্ব, বোঝা যাচ্ছে তো? BLB বাল্ব।
তো যেমন টিএমকে তোমাকে হয়ে যায়, তো সেই হিসেবে বিএলবিতে কি হয়ে যাচ্ছে, বাল্ব। তোমরা মনে রাখবে যে এই যে বোন টু বোন, বোনের সাথে বোন যার দ্বারা যুক্ত থাকে সেটি হলো লিগামেন্ট। আর এমটিবি রাইটার থেকে মাথায় রাখবে যে মাসল টু বোন, টেন্ডনের দ্বারা, ঠিক আছে, মাসলের সাথে বোন টেন্ডন দ্বারা যুক্ত থাকে, আর বোন টু বোন যুক্ত থাকে কি, লিগামেন্ট দ্বারা। ভুলবে না কোনোদিন, একদম। এই দুটো কিন্তু কনফিউশন করতে পারে যদি তোমাদের ক্লিয়ার না থাকে। চলো নেক্সট দেখো, এখানে ঘ নাম্বার দেওয়া আছে বাইসেপস পেশি এক্সটেনশন পেশির উদাহরণ। এটা ভুল। বাইসেপস পেশি এক্সটেন্সর পেশি নয়, বাইসেপস পেশি হলো ফ্লেক্সের পেশি উদাহরণ, আর ট্রাইসেপস পেশি যে রয়েছে সেটি হলো এক্সটেন্সর পেশি উদাহরণ, ঠিক আছে। বাইসেপস হলো ফ্লেক্সারের আর ট্রাইসেপস হলো এক্সটেন্সরের পেশির উদাহরণ। তাহলে এখানে আমাদের রাইট আনসার কি কি হয়ে যাচ্ছে, ক, খ আর গ। চলো নেক্সট 38 নম্বর প্রশ্ন, আমরা প্রায় শেষের দিকেই চলে এসেছি। দেখো বলেছে নিচের কোন তথ্যগুলি মাইটোসিসের পক্ষে প্রযোজ্য, মানে মাইটোসিসের জন্য সঠিক কোন তথ্যগুলি। অপশন আছে হ্রাস বিভাজন, সমবিভাজন, বেমতন্তু গঠন হবে, নাকি প্রত্যক্ষ এবং সরল বিভাজন। এখানে আমাদের রাইট আনসার কী কী হয়ে যাবে, খ এবং গ, ঠিক আছে। হ্রাস বিভাজন আমরা বলে থাকি মিওসিসকে, মাইটোসিসের ক্ষেত্রে এটা হয়ে যায় পরোক্ষ এবং জটিল বিভাজন, ঠিক আছে। আর মাইটোসিস হলো সমবিভাজন, আর বেমতন্তু গঠন হয়। চলো নেক্সট 39 নম্বর প্রশ্ন বলেছে পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্যগুলি হলো। পতঙ্গ পরাগী ফুল বলতে কি বোঝায়, যে সমস্ত ফুলের পরাগ মিলন পতঙ্গের দ্বারা হয় সেই সমস্ত ফুলকে আমরা পতঙ্গ পরাগী ফুল বলে থাকি। এই পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্যগুলি কী কী, মানে কোন সমস্ত ফুলের পরাগ মিলন পতঙ্গের দ্বারা হয় সেই সমস্ত ফুলে কী কী বৈশিষ্ট্য থাকা উচিত। অপশন আছে ফুলগুলি সাধারণত বড় এবং উজ্জ্বল বর্ণের হয়, ফুলগুলি সুগন্ধযুক্ত হবে, রেণুগুলির বাইরের ত্বকে মোমজাতীয় আবরণ থাকে, নাকি এই প্রকার ফুলের গর্ভমুণ্ড সাধারণত ক্ষুদ্রাকার, আঠালো এবং খসখসে হয়। এখানে আমাদের রাইট আনসার কী কী হয়ে যাবে, ক, খ এবং ঘ। দেখো ফুলগুলি সাধারণত বড় হতে হবে এবং উজ্জ্বল বর্ণের হতে হবে, ঠিক আছে। উজ্জ্বল বর্ণের হলেই কিন্তু পতঙ্গরা আকৃষ্ট হবে। তাই দেখবে যে সমস্ত ফুলের দলমণ্ডলগুলো বেশি কালারফুল সেই সমস্ত ফুলের চারিদিকেই কিন্তু এই মৌমাছি বিভিন্ন ধরনের পতঙ্গ কিন্তু ঘোরাফেরা করে বেশি, ঠিক আছে। তারপর ফুলগুলি সুগন্ধযুক্ত হতে হবে, তাদের গন্ধটা মিষ্টি হতে হবে, সুগন্ধ হতে হবে, খারাপ হলে চলবে না, তাহলে পতঙ্গ কিন্তু আকৃষ্ট হবে না সেই ফুলগুলোর দ্বারা। তারপর এখানে বলেছে রেণুগুলির বাইরের ত্বকে মোম জাতীয় আবরণ থাকে, এটা ভুল। এটা পতঙ্গ পরাগী ফুলের নয়, এটা হলো জলের মাধ্যমে, ঠিক আছে। হাইড্রোফিলি যে সমস্ত ফ্লাওয়ার রয়েছে জলের মাধ্যমে যাদের পরাগ মিলন করে সেই সমস্ত ফুলের এই বৈশিষ্ট্য থাকতে হবে যে তাদের যে পরাগরেণুগুলো রয়েছে সেই পরাগরেণুগুলো যাতে মোম জাতীয় আবরণে আবৃত থাকে, কারণ সেগুলো জলের মধ্যে ভাসবে। যদি মোম জাতীয় আবরণ না থাকে তাহলে কি ভিজে যাবে, আর ভিজে গেলে সেগুলো ডুবে যেতে পারে, ঠিক আছে। যাতে তারা ডুবে না যায় তার জন্যই তাদের বাইরে মোম জাতীয় আবরণ থাকে। আর দেখো এখানে ঘ নম্বর বলেছে কি, এই প্রকার ফুলের গর্ভমুণ্ড সাধারণত ক্ষুদ্রাকার, আঠালো এবং খসখসে হবে, একদম ঠিক। যখন কোনো পতঙ্গ এই পতঙ্গ পরাগী ফুলের কি পুং দ্বন্দ্বতে এসে বা অ্যান্থারে এসে পড়বে তখন তার যে পোলেন গ্রেইন রয়েছে পরাগ রেণুগুলো, সেই পরাগ রেণুগুলো কী হবে, সেই পতঙ্গের পায়ে লেগে যাবে। এবারে যখন উড়ে উড়ে সে অন্য একটি ফুলের গর্ভমুণ্ডে গিয়ে বসবে, সেখানে যদি সেই স্থানটি যদি আঠালো না হয়, খসখসে না হয়, তাহলে কিন্তু সেই পরাগ রেণুগুলো পতঙ্গের পাত থেকে কিন্তু ওই গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়ে আটকে থাকবে না, সেটা বাতাস দ্বারা ভেসে যেতে পারে, ঠিক আছে, উড়ে যেতে পারে। তাই জন্য কিন্তু গর্ভমুণ্ড কী হবে, আঠালো এবং খসখসে প্রকৃতির হয়, যাতে সেখানে পরাগরেণুগুলো পড়ে আটকে থাকে, চিপকে থাকে। বুঝতে পারলে? চলো নেক্সট তাহলে আমাদের এখানে কি কি আনসার হয়েছে, ক, খ এবং ঘ। নেক্সট 40 নম্বর প্রশ্ন এবং আমাদের ক্যাটাগরি 2 আজকের লাস্ট প্রশ্ন বলেছে নিচের কোন বক্তব্যগুলি সঠিক নয়। অপশন দেওয়া আছে সমস্ত অঙ্গ অভিসারী বিবর্তনের ফল, সমবৃত্তীয় অঙ্গ অপসারী বিবর্তনের ফল, মানুষের কক্সিস এক প্রকার লুপ্তপ্রায় অঙ্গ, নাকি ব্যক্তিজনই জীবজনির পুনরাবৃত্তি করে। দেখো এখানে বলেছে সঠিক নয়, অর্থাৎ মিথ্যে, ঠিক আছে। কোন বক্তব্যটি মিথ্যে সেটা আমাদের বের করতে হবে। প্রথমেই দেখো বলেছে সমস্ত অঙ্গ অভিসারী বিবর্তনের ফল, এটাই ভুল। সমস্ত অঙ্গ কি হবে, অপসারী বিবর্তনের ফল, আর সমবৃত্তীয় অঙ্গ হলো অভিসারী বিবর্তনের ফল, ঠিক আছে। তাহলে দুটোই ভুল। তারপরে মানুষের কক্সিস হলো এক প্রকার লুপ্তপ্রায় অঙ্গ, এটা ঠিক। তারপর ব্যক্তিজনই জীবজনির পুনরাবৃত্তি করে, এটাও কিন্তু ঠিক। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে ক এবং খ, মানে এই দুটি তথ্য কিন্তু সঠিক নয়, ঠিক আছে, এই দুটি বক্তব্য সঠিক নয়। সমস্ত অঙ্গ অপসারী বিবর্তনের ফল আর সমবৃত্তীয় অঙ্গ হলো অভিসারী বিবর্তনের ফল। এই দুটোতে একদম কনফিউজ হবে না, মাথায় রাখবে সমস্তর সাথে অপসারী, সমবৃত্তীয়র সাথে অভিসারী, ঠিক আছে। ইংলিশে যদি তোমরা মনে রাখতে চাও সমস্ত হলো হোমোলগাস, হোমোলগাসের সাথে কি হবে ডাইভার্জেন্ট, আর সমবৃত্তি হলো অ্যানালগাস, অ্যানালগাসের সাথে কি হবে কনভার্জেন্ট, ঠিক আছে। কনভার্জেন্ট মানে হলো আসছে অভিসারী, আর ডাইভার্জেন্ট মানে হলো অপসারী, মানে এক জায়গা থেকে অপসৃত হচ্ছে, বাইরে অপসারিত হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তাহলে হোমোলগাসের সাথে ডাইভার্জেন্ট আর অ্যানালগাসের সাথে হলো কনভার্জেন্ট। তোমরা ইংলিশ অথবা বাংলা যে কোনো দিয়ে মনে রাখলেই হয়ে যাবে, কারণ তোমাদের এক্সামে কিন্তু ইংলিশেও কোশ্চেন থাকে, তো তোমরা যদি এটা ইংলিশেও মনে রাখো ক্ষতি হবে না, তোমরা ইংলিশ থেকেই সেখানে বের করে নিতে পারবে, ঠিক আছে। তাহলে এই ছিল আজকে আমাদের লাইফ সায়েন্স মক টেস্ট পার্ট 3 সলিউশন।
আশা করছি তোমাদের সবগুলোই ঠিক হয়েছে। যাদের যাদের সব ঠিক হয়েছে খুব ভালো, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কাদের সবগুলো ঠিক হয়েছে। আর যাদের কিছু কিছু ভুল হয়েছে তোমাদের আমি এটাই বলবো যে এতে ভয় পাওয়ার কিচ্ছু নেই, এখনও কিছুদিন সময় রয়েছে, ঠিক আছে? বলবো না যে অনেক সময় রয়েছে, কিছুদিন সময় রয়েছে। তোমরা এই কদিন তোমাদের ভুলগুলোর উপর কাজ করো, মক টেস্টগুলো দাও, কোথায় কোথায় কী ভুল হচ্ছে সেটা মার্ক করো, ঠিক আছে? সেই সমস্ত কিছু রিভাইজ করো। সেই সমস্ত টপিক থেকে যদি তোমাদের ফাইনালে কোনো কোশ্চেন আসে তাহলে তোমার একেবারেই মানে ওই কোশ্চেনটি ভুল হবে না যদি তোমরা এখন রিভাইজ করে থাকো, ঠিক আছে? তাহলে তোমরা কমপ্লিট ক্লাসটি দেখে নিলে, এবারে তোমরা মার্কস ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর তোমরা এটাও জানাবে যে তোমাদের জন্য এই মক টেস্টগুলো হেল্পফুল হচ্ছে কিনা, আর তোমাদের মক টেস্টগুলো দিয়ে কি মনে হচ্ছে, এ ধরনের কোশ্চেন তোমাদের এক্সামে আসতে পারে কিনা, তোমাদের কি মনে হয়, এটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? আর তোমরা যখন এই পিডিএফটি টেলিগ্রাম থেকে ডাউনলোড করবে, এখানে দেখবে সেকেন্ড লাস্ট স্লাইডে আমাদের এই স্লাইডটি রয়েছে যেখানে লেখা আছে কানেক্ট উইথ আস, আমাদের সাথে যুক্ত হতে পারো। এখানে সমস্ত আমাদের চ্যানেল এবং পেজের লিঙ্ক দেওয়া আছে। তোমরা ক্লিক হেয়ারে ট্যাপ করলেই সরাসরি সেই সমস্ত গ্রুপ এবং পেজে চলে গিয়ে জয়েন বা ফলো বাটন ট্যাপ করলেই কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারবে। কারণ তোমাদের এক্সাম পর্যন্ত তোমাদের ক্লাস দেওয়া আছে, ক্লাস করতে হবে। এছাড়াও এক্সামের পরে তোমাদের কাউন্সিলিং প্রসেসেও কিন্তু এই চ্যানেল তোমাদের অনেক হেল্প করবে, ঠিক আছে? তাই তোমরা এই সমস্ত চ্যানেল এবং গ্রুপে জয়েন করে থাকো বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। আশা করছি তোমরা সকলেই জয়েন করবে, সকলেই পাশে থাকবে, আমরা তোমাদের পাশে আছি। এতদূর পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের থ্যাংক ইউ, ঠিক আছে? যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই ক্লাসটিকে তোমরা লাইক করে দিও। কমেন্ট বক্সে অবশ্যই তুমি জানাও যে তোমার কেমন লাগছে মক টেস্টগুলো, তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে কিনা। আর তোমাদের বন্ধু বান্ধব যারা এএনএম জিএনএম 2024 জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে আর কিছুদিন রয়েছে, এই কদিনের জন্য হলেও তোমরা তাদের কাছে এই সমস্ত মক টেস্ট শেয়ার করে দাও আর এই সমস্ত সলিউশন ভিডিওগুলো শেয়ার করে দাও, ঠিক আছে? এখনো যদি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে না থাকো, যারা আজকে নতুন আমাদের ক্লাসে এসেছো তোমাদের ওয়েলকাম। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে এই যে বেল আইকনটি রয়েছে এটা ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখো যাতে কোনো ক্লাসের নোটিফিকেশন তোমাদের মিস না হয়, ঠিক আছে? তোমাদের জন্য এই চ্যানেলে আরও একটি কোশ্চেন প্র্যাকটিস সেশন চলছে, সেটি হলো লাস্ট মিনিট কোশ্চেন প্র্যাকটিস টেস্ট, ঠিক আছে? আশা করি তোমরা সেই সমস্ত ক্লাসগুলো দেখছো, সেখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো করানো হয়, ঠিক আছে? তাহলে আজকের জন্য আমাদের ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট মক টেস্টের সলিউশনে। ততদিনের জন্য বাই, পড়তে থাকো, ভালো থাকো এবং সুস্থ থাকো।